আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। আজ ফের মুখ্যমন্ত্রীর এসআইআর মামলার শুনানি। গত বুধবারই সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ মমতার। সর্বোচ্চ আদালতে মানুষের অধিকার রক্ষার আর্জি মুখ্যমন্ত্রীর। আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। আজ কটায় শুনানি? আজ কি নিজেই সওয়াল করবেন মুখ্যমন্ত্রী? দেখো, আজকে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে আসার কোনো সম্ভাবনা নেই, এবং যেটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তার আইনজীবীরাই আজকে সওয়াল করবেন এই মামলার। আজকে বেলা 2টো নাগাদ এই মামলার শুনানি হতে পারে প্রধান বিচারপতির বেঞ্চে। আগে তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেছিলেন সেই সময় উল্লেখ করা হয়েছিল সর্বোচ্চ আদালতের তরফ থেকে যে দুটো বিষয় কমিশনকে বলা হয়েছিল যে যাদের পদবীর ভুলে যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টে চলে আসছে তাদের জন্য কি করণীয় সেই বিষয়টা জানানো হোক, এবং অন্যদিকে রাজ্য সরকারকেও বলা হয়েছিল যে রাজ্য সরকার কত আধিকারিক দিতে পারবে, স্পেয়ার করতে পারবে সেই তালিকাও দেওয়ার জন্য। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল সেখানে স্পষ্টতই আবেদন করা হয়েছিল যে গণতন্ত্র বাঁচানোর জন্য আবেদন জানানো হয়েছিল সর্বোচ্চ আদালতের কাছে। ফলে আজকে দেখায় যে কমিশনের তরফ থেকে তাদের যে পাল্টা যুক্তি রয়েছে সেই যুক্তি এবং রাজ্য সরকারের তরফ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে বক্তব্যগুলো উঠে আসে তার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত কি সিদ্ধান্ত নেয়। ধন্যবাদ। এসআইআর শুনানির ডেডলাইন পার, এখনো আপত্তি। পঞ্চায়েত অফিসে শুনানিতে আপত্তি কমিশনের। আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা। দোলা ডেরেকের মামলায় হলফনামা কমিশনের। হলফনামায় ইটাহার, ফারাক্কা, চাকুলিয়ার ঘটনা উল্লেখ। মাইক্রো অবজারভার বিএলওরাও ভয় পাচ্ছেন বলে দাবি। আগেই পঞ্চায়েত অফিসে হিয়ারিং এর নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম নির্দেশ পুনর্বিবেচনার আর্জি কমিশনের। আজ মামলার পরবর্তী শুনানি। কমিশন বুঝতে পেরেছে যে বিভিন্ন জায়গায় হিংসা হচ্ছে, কোনো জায়গায় মাইক্রো অবজারভারকে থাপ্পড় মারা হচ্ছে, কোনো জায়গায় ঢুকে গিয়ে হুজ্জুতি করা হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী বা গুন্ডা বাহিনী যারা, তারা তো জানে যে এই অফিসগুলো আসলে পার্টি অফিস, পঞ্চায়েতের অফিসগুলো হচ্ছে পার্টি অফিস। তো স্বাভাবিক তারা গিয়ে সেখানে পার্টি অফিসে যেরকম আচরণ করে গুন্ডার মতো সেরকম আচরণ করছে। বাড়ির থেকে অনেক দূরে মানুষকে কাজকর্ম ছেড়ে, পেশা ছেড়ে তাদের সেখানে ডেকে আনছে, একসঙ্গে অনেক লোককে ডেকে লাইনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখছে, যাতে মানুষ বিরক্ত হয়ে ফিরে যায়। সেই ছুতোয় ওরা নাম কেটে দেবে। এগুলো সব চক্রান্ত। দুম করে একটা কেউ কিছু এটা করলো, সেটাকে ছুতো করে এটা হবে না, ওটা হবে না। এগুলো সব বিজেপির, যাতে কোনো রাজনৈতিক সুবিধা করে দেয়া যায়, ভোটার লিস্টে কারচুপি করা যায়, সেই জন্য এখানে করা যাবে না, দূরে করব, অমুক করব, এগুলো সমস্ত হচ্ছে গোলমাল পাকানোর খেলা। পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণা হবে কবে? কবে হবে ভোট? এসব প্রশ্ন ক্রমেই জোরাল হচ্ছে, কারণ এসআইআর শুনানি শেষ করতে আরও 7 দিন সময় চান মুখ্য নির্বাচনী আধিকারিক। এর জন্য তিনি দিল্লিতে চিঠিও দিয়েছেন। শুনানির কাজ পিছলে ধাপে ধাপে সবই পিছবে ভোটের দিনক্ষণের ঘোষণাও। ভোটের দিন কবে ঘোষণা করবে নির্বাচন কমিশন? কবে হবে ভোট? এইসব প্রশ্ন উঠছে কারণ শনিবার নির্দিষ্ট সময়ের মধ্যে এসআইআর শুনানির কাজ শেষ করতে পারেনি কমিশন। তাই শুনানির জন্য আরও 7 দিন সময় চেয়ে দিল্লিতে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সিইও দপ্তর চায় শুনানির সময়সীমা বাড়ানো হোক 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। খসড়া তালিকা বেরোনোর পর চুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা ধরে ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন। এই তালিকায় নাম রয়েছে প্রায় 1 কোটি ভোটারের। রোজই রাজ্যের নানা প্রান্তে শুনানি কেন্দ্রে দীর্ঘ লাইন। এই পরিস্থিতিতে সংশয় দেখা দেয় আদৌ শুনানি সময় শেষ হবে কিনা। শনিবার যেদিন শুনানি শেষ হওয়ার কথা সেদিন সিইও দপ্তর জানিয়ে দেয় বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে শুনানি বাকি। তাই শুনানির জন্য আরও 7 দিন সময় চাই সিইও দপ্তর। এই শুনানির সময়সীমা পিছলে অন্যান্য সব ডেডলাইনও পিছবে। 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। শুনানিতে বাড়তি সময় লাগলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেও দেরি হবে। তেমনটা হলে দেরি ভোটের দিন ঘোষণাতেও। এক্ষেত্রে কোনো ভোট শুরু থেকে, ঘোষণা থেকে তা সম্পূর্ণ করা পর্যন্ত সর্বোচ্চ 45 দিন প্রয়োজন। এক্ষেত্রে আমাদের রাজ্যের এই ফেব্রুয়ারির শেষে যদি সম্পূর্ণ বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর তার ভোট ঘোষণা হয়, সেক্ষেত্রে ভোটটা কবে হবে তা নিয়েই কিন্তু একটা সংশয় দানা বেঁধেছে।
এটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি। এখন এটা পিছবে, তারপরে এরপরে তো একটা প্রসিজার আছে, 3-4 দিন ইসিআই নেয়, আগে ছিল 14 পর্যন্ত ইসিআই এটা দেবে, তো নিশ্চয়ই পিছবে। যে আশা করি 14 মধ্যে হয়ে যাবে, কি 7 দিন টাইম যথেষ্ট আছে। অনেকেরই প্রশ্ন, এসআইআর শুনানি শেষ কবে হবে? কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন? ভোটের দিন ঘোষণা হবে কবে? কবে হবে ভোট? নিউজ 18 বাংলা। এসআইআর এ ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে সিইওর ব্যাখ্যা। 1999 সালের 2 নভেম্বরের নির্দেশিকা অনুযায়ী পদক্ষেপ। ডিএম, এডিএম, এসডিওদের দেওয়া সার্টিফিকেট গ্রহণযোগ্য। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে ব্যাখ্যা সিইও দফতরের। 1999 সালের 2 নভেম্বর সরকারের সংশোধনী নির্দেশকে মান্যতা। ইআরও, ইআরওদের নির্দেশিকা সম্পর্কে জানাতে হবে জেলা শাসককে, জেলা শাসকদের নির্দেশ সিইও দফতরের। 1999 সালের 2 নভেম্বর ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে সরকারের নির্দেশিকায় বলা হয়েছিল, আবেদনকারী বা তাঁর বাবা মাকে 15 বছরের বেশি রাজ্যে থাকতে হবে। আবেদনকারী বা তাঁর বাবা মার এ রাজ্যে স্থাবর সম্পত্তি থাকতে হবে। আবেদনকারী প্রাইমারি থেকে এ রাজ্যের স্কুল, কলেজ পড়াশোনা করেছেন কিনা এবং জন্ম শংসাপত্র, স্কুল শংসাপত্র দ্বারা সমর্থিত হতে হবে। আবেদনকারী এ রাজ্যের অফিস কোয়ার্টারে বা ভাড়া বাড়িতে বা নিজেদের বাড়িতে কতদিন ধরে আছেন। ডিআইবি রিপোর্ট এবং সুপারিশপত্র ও অন্যান্য শংসাপত্র ও সুপারিশ। জেলা শাসকদের প্রতিরক্ষা এবং অন্যান্য আধা সামরিক বাহিনীতে নিয়োগের উদ্দেশ্যে ডোমিসাইল শংসাপত্র দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এসআইআর এর শেষ লগ্নে এসে রাজ্যের দাবিতে মান্যতা নির্বাচন কমিশনের। এসআইআর এর নাম তুলতে গ্রহণযোগ্য ডোমিসাইল সার্টিফিকেট শেষ লগ্নে জানায় নির্বাচন কমিশন। ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর। শেষ লগ্নে এসে রাজ্যের দাবি মেনে নিল নির্বাচন কমিশন। শনিবার জানালো এসআইআর এর নথি হিসেবে গ্রহণযোগ্য ডোমিসাইল সার্টিফিকেট। পশ্চিমবঙ্গে এসআইআর এর গ্রহণযোগ্য নথিগুলির তালিকায় ছিল না ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসস্থানের শংসাপত্র। কেউ একই ঠিকানায় 15 বছরের বেশি বসবাস করলে স্থায়ী শংসাপত্র দেয় রাজ্য সরকার। নভেম্বরে এসআইআর প্রক্রিয়া শুরুর পর বহু ভোটার নথি হিসেবে এই শংসাপত্র জমা দেন। গত ডিসেম্বরে রাজ্যকে চিঠি দেয় নির্বাচন কমিশন, জানতে চায় রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার নিয়ম কি। ডিসেম্বরেই কমিশনকে তা জানিয়ে দেয় রাজ্য। তারপর কেটে গেছে প্রায় 2 মাস। এসআইআর শুনানির শেষ লগ্নে এসে সেই ডোমিসাইল সার্টিফিকেটকে মান্যতা দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে 1999 সালের 2 নভেম্বর এবং তার পরবর্তী সময়ের সংশোধনী অনুযায়ী জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টরের দেওয়া স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট গ্রহণযোগ্য। বিডিও, পঞ্চায়েত প্রধান অথবা পুরসভার চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়। ডোমিসাইল সার্টিফিকেট স্থায়ী বাসস্থানের শংসাপত্র। এসআইআর এ কেন রাজ্যের দেওয়া এই শংসাপত্র নেওয়া হবে না তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো কলকাতা থেকে সুর চড়িয়েছেন। ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। কখনো দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. এসআইআর নিয়ে লড়াই বাংলা থেকে দিল্লিতে নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনারের মুখোমুখি হয়েছেন। কমিশনের দপ্তরের সামনে সুর চড়িয়েছেন। কমিশনের সঙ্গে মমতার নজিরবিহীন সংঘাত দেখেছে গোটা দেশ। এসআইআর এর শেষ লগ্নে এসে রাজ্যের দাবিতে মান্যতা দিল নির্বাচন কমিশন। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। এসআইআর এ ডোমিসাইল সার্টিফিকেটকে গ্রহণযোগ্য ঘোষণা কমিশনের। ডোমিসাইল সার্টিফিকেট সব ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় দাবি শুভেন্দুর। ইআরওরা ভুল করলে সাসপেন্ডও হতে পারেন বলে মন্তব্য। আর সেই ইআরওর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। 1999 সালের যে অ্যাক্ট তাতে বলা হয়েছে খুব সিলেক্টিভ ক্ষেত্রে এই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল, নট ফর অল। এবং এটা যদি ইআরওরা এইটা দেখে করেন, সেই ইআরওরা সাসপেন্ডও হতে পারেন, তাদের বিরুদ্ধে এফআইআরও করার প্রভিশন আছে। আমরাও যদি তথ্য পাই আমরা সেই ইআরওদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব।
মানুষের কাছে যাওয়ার অভ্যেস বিজেপির নেই, তাই কোর্ট এজেন্সির কাছে দৌড়ায়, কটাক্ষ কুণালের। মানুষের কাছে ছাড়া, মানুষের দরবার ছাড়া বিজেপির নানা জায়গায় যাওয়ার অভ্যাস আছে। কখনো তারা বলবে ওকে কেন্দ্রে যাবো, জাতীয় নির্বাচন কমিশন ভোট করবে, কখনো বলবে কেন্দ্রীয় বাহিনী আসবে, কখনো সিবিআই ইডি পাঠাবে। শুধু মানুষের কাছে যাওয়া এইটা বিজেপি জানে না। ফলে শুভেন্দু বাবুরা কখনো বলবেন অমুক কোর্টে যাচ্ছি, অধিকার আছে, যাবেন। জলপাইগুড়ির করলা নদীতে মাছের মড়ক, ভেসে ওঠে প্রচুর মাছ, আর এই কারণ জানতে তদন্ত শুরু করেছে পুরসভা। 7 দিন করলার মাছ খেতে বারণ করা হয়েছে। নদীর জলে ভাসছে মরা মাছ, কোনোটা রুই কাতলা, কোনোটা সরপুঁটি, কোনোটা আবার কাঁকড়া। এই মরা মাছ দেখতে রবিবার সকালে জলপাইগুড়ির করলা নদীর পাড়ে ভিড়। জলপাইগুড়ি শহরের গা ঘেঁষে বয়ে গিয়েছে করলা নদী, মিশেছে তিস্তার। এই করলা নদীতে রয়েছে নানা ধরনের মাছ, এমন একটি নদীতেই মাছের মড়ক। করলার পারে মাসকলাই বাড়ি। রবিবার সকালে এখানকার বাসিন্দারা দেখেন নদীতে ভেসে উঠেছে মরা মাছ। স্থানীয়দের দাবি 2011 সালে এই করলাতেই মাছের মড়ক হয়েছিল। এবার সেই এক ছবি। নদীতে সকালবেলা আমরা যা দেখলাম, মাছ সমানে ভেসে ভেসে উঠছিল। কি কারণে ভেসে উঠছে বুঝতে পারছি না। মানে কেউ বিষ পিস ফেলে দিয়েছে নদীতে, এই কারণেই মনে হচ্ছে। কি কি মাছ পাওয়া গেল? বোয়াল ছিল, আইড় আছে, সলপুঁটি, বাইম, সব ভেসে ভেসে, সব বড় 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 বড়। এটা যে করেছে ভালো করে কাজটা। সকালে ঘুমের থেকে উঠে দেখি হঠাৎ করে মানে নদীর পাড়ে সবাই মাছ ধরাধরি করছে। 2011 সনে এরকম একটা বিষক্রিয়া মানে নদীতে দেওয়া হয়েছিল। আবার সেই 2026-এর মধ্যে এসে দাঁড়িয়ে দেখছি যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমরা চাচ্ছি যে এটা একটা প্রশাসনের দিক দিয়ে একটু নজর দিয়ে দেখা হোক। করলা নদীতে কি কারণে মাছে মড়ক তা জানতে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা। আগামী 7 দিন করলার মাছ খেতে নিষেধ করা হয়েছে। সকালবেলা আমি খবর পাই যে বিষক্রিয়া হয়েছে, প্রচুর মাছ মারা গেছে। তাই আমি বয়ালখানা বাজার, দিন বাজার, স্টেশন বাজার সবখানে নিজেই মাইকিং করে বলেছি আগামী 7 দিন কেউ লোকাল নদীর মাছ খাবেন। এবং আমি পুলিশকেও বলছি যথোপযুক্ত তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার কারণ হচ্ছে এটা একটা হিনিয়াস ক্রাইম। করলার বিষক্রিয়ার মাছ যেটা বিভিন্ন বাজারে দিচ্ছে, সেই মাছ যদি কেউ বিক্রি করে আর তারপরে যদি কেউ খায়, সেই মাছে মৃত্যু পর্যন্ত হতে পারে খেলে। করলার মাছ খেতে নিষেধ করে প্রচার চালায় জলপাইগুড়ি পুরসভা। চলে মাইকিং। নদীর মাছ কিনবেন না, কিনে খাবেন না, এবং বিক্রেতারা বলছে কেউ কোনো লোকাল নদীর মাছ বিক্রি করবেন না। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকে শুরু হয়েছে প্রথম দমকল কেন্দ্র তৈরির কাজ। কোচবিহার এবং শিলিগুড়িতে আর এক ছবি। মাথাভাঙার একটি গ্রামে তৈরি হয়ে গিয়েছে নতুন ঢালাই রাস্তা, আর নকশালবাড়ির গ্রামে তৈরি হবে প্রায় 3 কিলোমিটার পাকা রাস্তা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা এই ব্লকে এতদিন কোনো দমকল কেন্দ্র ছিল না। এবার তা তৈরি করা হচ্ছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 3,93,00,000 টাকা। সম্প্রতি দমকল কেন্দ্র তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ডেবরা বাজার সংলগ্ন জাতীয় সড়ক, পাশেই পূর্ত দফতরের জায়গা। সেখানে তৈরি হচ্ছে দমকল কেন্দ্র। স্থানীয়দের দাবি ডেবরায় কোথাও আগুন লাগলে দমকল আসতো খড়গপুর শহর বা পাঁশকুড়া ও সবং ব্লক থেকে। এর জন্য অনেক সময় লেগে যেত। এবার ডেবরাতেই তৈরি হচ্ছে দমকল কেন্দ্র। এতে ডেবরাবাসী খুবই আনন্দিত আছে এই কারণে যে কোনো জায়গায় আগুন টাগুন লাগলে অফিস আদালতে কোনো কিছু ক্ষয়ক্ষতি হলে সঙ্গে সঙ্গে আমরা, যেটা আজ পর্যন্ত পাইনি দেশ স্বাধীনের পর থেকে, আজকে বিধায়ক হুমায়ুন কবিরের আমলে আমরা এই জিনিসটা পেয়ে খুবই আনন্দিত। যে আমি আসার পর থেকে এখানে প্রায় 3-4টে জায়গায় আগুন লেগেছে এবং আমরা কিচ্ছু করতে পারছি না। সেই আগুনের মধ্যে পুড়ে যাচ্ছে জিনিসগুলো, সমস্ত পুড়ে ছাই হয়ে যাচ্ছে, দোকানপাট, লোকের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আমি প্রথম থেকে উদ্যোগ নিয়েছিলাম সেই ফায়ার ব্রিগেড করার জন্য একটা ফায়ার স্টেশন, 2 পাম্প ফায়ার স্টেশন কাজ শুরু হয়েছে। এতে আমার মনে হয় ডেবরা ব্লক শুধু নয়, পিংলা এবং সবঙ্গের একটা পার্ট, পাঁশকুড়ার একটা পার্ট, এগুলো উপকৃত হবে।
কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লক, এখানকার বাবুরডাঙ্গা গ্রামে তৈরি হয়েছে প্রায় 2 কিলোমিটার ঢালাই রাস্তা। এই রাস্তাটি ঘোকসাডাঙ্গা হাইরোডের সঙ্গে 4টি গ্রামের সংযোগকারী। স্থানীয় প্রশাসনের দাবি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ করা প্রায় 2 কোটি টাকায় এই ঢালাই রাস্তা তৈরি হয়েছে। রাস্তাঘাট খুব খারাপ ছিল, অনেক জায়গায় গর্ত ছিল, কাদা জমা থাকতো, খুব অসুবিধা হইতো। যে রাস্তাটা আমরা পেয়েছি তাতে আমরা খুব খুশি। দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের রাস্তা নিয়ে সমস্যা ছিল। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে প্রায় 2 কিলোমিটার এই রাস্তাটি উন্নয়ন দপ্তর থেকে হয়। ওই রাস্তাটি হওয়ায় এলাকার মানুষের খুব আর কি সুবিধা হয়েছে যাতায়াতের। সাধারণ মানুষ খুব খুশি ওই রাস্তাটি হওয়ায়। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার কটিয়াজোত, খালবস্তি, নেহালজোত, এই 3 এলাকায় তৈরি হচ্ছে 3টি নতুন রাস্তা। স্থানীয় প্রশাসনের দাবি, 3 কিলোমিটার এই রাস্তা তৈরির জন্য প্রায় 80 লক্ষ টাকা বরাদ্দ করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। রবিবার 3টি রাস্তার কাজের শিলান্যাস করা হয়। প্রচুর অসুবিধা, অর্ধেক গাড়ি এখন এদিক দিয়ে যায় না, বর্ষার সময় তো চলাই যায় না, কিন্তু এটা হইলে খুবই সুবিধা। বহু প্রতীক্ষিত রাস্তা, এগুলো খুব ইম্পর্টেন্ট রাস্তাগুলো আমরা উদ্বোধন করলাম বলতে পারবো। শিলান্যাস আমরা যেদিন করি সেদিন থেকে কাজের শুরু হয়ে যায়। আজকে কাজ শুরু হয়ে যাচ্ছে। আমরা চাই মানুষের পাশে থাকতে এবং মানুষের কাজ করতে, আর আমরা সেটা করে যাচ্ছি। নিউজ 18 বাংলা। প্রাইমারি স্কুলে লাইব্রেরি, ডেবরা সরকারি প্রাথমিক স্কুলে লাইব্রেরির উদ্বোধন। নদিয়ার শান্তিপুর লাইব্রেরিতে তৈরি করা হবে নতুন অডিটোরিয়াম। ছড়ার বই থেকে গল্পের বই, উপন্যাস সব মিলবে পশ্চিম মেদিনীপুরের এই প্রাইমারি স্কুলের লাইব্রেরিতে। ডেবরার খানামোহন পঞ্চায়েত এলাকায় কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়, এই সরকারি প্রাইমারি স্কুলে শনিবার লাইব্রেরির উদ্বোধন করা হয়। আমাদের স্কুলে লাইব্রেরি হয়েছে। আমাদের লাইব্রেরিতে গল্পের বই, ছবির বই ইত্যাদির বই রয়েছে। এর জন্য আমরা খুব খুশি হয়েছি। আমাদের স্কুলে একটি নতুন লাইব্রেরি হয়েছে। কি কি বই রয়েছে? সেখানে অনেক গল্পের, ছড়া এবং নানা রকম কার্টুনের বই। এই যে লাইব্রেরি হয়েছে, কতটা খুশি তোমরা? আমরা অনেক খুশি। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, পড়ুয়াদের বইমুখী করে তুলতে এই উদ্যোগ। সহযোগিতা করেছে একটি বেসরকারি সংস্থা। এই লাইব্রেরি ওপেনিং শিশুদের বই পড়ার মনস্কতা গড়ে উঠবে এবং এই দিনটাকে আমরা প্রতি বছর পালন করব। নতুন করে লাইব্রেরিতে বই সংযোজন করব। যেমন ডিজিটাল ক্লাসরুম গ্লোবালি গুরুত্বপূর্ণ, কিন্তু লাইব্রেরিটাও গুরুত্বপূর্ণ শিশুদের মনোসংযোগ বাড়ার ক্ষেত্রে, এবং শিশুদের বই পড়াটা অত্যন্ত দরকারি এবং গুরুত্বপূর্ণ। সত্যিকার যদি একটা শিশুকে পড়াশোনা করতে হয়, মনঃসংযম দরকার হয়, তাহলে কিন্তু লাইব্রেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি। 1912 সাল নদিয়ায় তৈরি হয় লাইব্রেরি, শান্তিপুর পাবলিক লাইব্রেরি। এই লাইব্রেরিতে রয়েছে 16,000-এরও বেশি বই, সংগ্রহশালা। লাইব্রেরি বিল্ডিং এর পেছনেই অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামটি ভেঙে নতুন করে তৈরি করবে রাজ্য সরকার। লাইব্রেরি কর্তৃপক্ষের দাবি, এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 2 কোটি টাকা। অডিটোরিয়ামের ঘর আরো বড় করা হবে। আসন সংখ্যা 385 থেকে বাড়িয়ে 600 করা হবে বলে দাবি। সমস্ত প্রক্রিয়াটা প্যাকেজ প্রক্রিয়া এবং রাজ্য সরকারের সহযোগিতায় এটা সম্পন্ন হবে। প্রায় এই যে 16,000 প্লাস যে বই আমরা চিন্তাভাবনা নিয়েছি, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই আমরা সমগ্র বই যত আছে ডিজিটালের মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করব। 49 লক্ষ টাকা পেয়েছি ফার্স্ট ফেজে। ডিএম সাহেবের হেডে এই কাজটা হবে। অডিটোরিয়ামটাকে আমরা সুন্দরভাবে রূপদান করছি। আগামী দিনে অডিটোরিয়াম কমপ্লিট হয়ে গেলে আমরা লাইব্রেরির যে পোর্শনটা আছে টেন্ডার প্রসেসে পড়ে গেছে। টেন্ডার ওপেন হলে ওয়ার্ক অর্ডার হবে। আশা করছি ফেব্রুয়ারি মাসের 2nd উইক অথবা 3rd উইকে আমরা কাজ শুরু করে দিতে পারবো। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি এবং নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।